দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান খোঁজ খবরে আজকে এই মধ্যাহ্ন সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা আমরা গতকালকে আলোচনা করা খুব প্রয়োজন ছিল। আমাদের নিয়মিত আলোচক এবং আপনাদের সবার প্রিয়, যার বিশ্লেষণ আপনারা আগ্রহ নিয়ে পছন্দ করেন, অপেক্ষা করেন, শঙ্কর মৈত্র সিনিয়র সাংবাদিক এবং আইন অঙ্গনের খুব পরিচিত মুখ। তিনি আমাদের সাংবাদিক মহোদয় আইন অঙ্গন সম্পর্কে তার ধারণা খুব ক্লিয়ার। দাদা শঙ্কর দা, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত এবং আপনাকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমি আজকের ইস্যুটা গতকালের খুব আলোড়ন তুলেছে। আমি বলেছি যে দেশ বিদেশে এটা আলোড়িত হয়েছে, কারণ আমাদের এই ট্রাইব্যুনালে যা হচ্ছে, শেখ হাসিনার বিচারের রায়ের পর থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া জিনিসটাকে পিক করেছে, ফলে ইন্টারন্যাশনাল এটা একটা আগ্রহের স্থল তৈরি হয়েছে বিষয়টা, যেহেতু শেখ হাসিনা। কিন্তু এখানে প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি শুরু থেকে এখানে একজন আলোচিত মানুষ। আপনারা সবাই জেনে গেছেন যে জিয়াউল হাসান সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ছিলেন, তার আইনজীবী নাজনীন নাহার, তাকে সম্ভবত নাজনীন নাহার ভুল করে না করে থাকলে, তাকে একটা হুমকির ঘটনা ঘটেছে এবং সেটার নায়ক তাজুল ইসলাম, যার দিকে একটা ছিচি ব্যাপার যে এরকম এই ট্রাইব্যুনাল নিয়ে অলরেডি নানান প্রশ্ন সব দিকে উঠেছে। আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারপর আপনার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ সবাই এটা বিচার প্রক্রিয়া এসব নিয়ে প্রশ্ন তুলছে, বিশেষ করে শেখ হাসিনার রায়ের পরে। সেই জায়গায় তাজুল ইসলাম একজন আইনজীবীকে হুমকি দিলেন, একজন আইনজীবীকে তিনি এবং শুধু হুমকি দিয়ে যদি শেষ তো ব্যাপারটা তা না, আমরা পত্র পত্রিকায় যা দেখলাম, তিনি তাকে অনেকগুলো ব্যক্তিগত বিষয়ে তিনি অনেকটা বলতে পারেন যে আমরা যেটাকে সোশ্যাল মিডিয়ায় যেটাকে আমরা বলি যে টিজিং, রেবিং, এই টাইপের জিনিস করেছে। তো এরকম যদি হয় তাহলে একটা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা এবং সেখানে যারা আসামির আইনজীবী হবেন, সেই আইনজীবীরা কোন সাহসে তখন এই ট্রাইব্যুনালে মুখ করবেন? জনশঙ্কর মিত্র, প্রথমে আমরা এই বিষয়টা আলাপ করতে চাই, আমরা নিশ্চয়ই আরো অন্যান্য বিষয়ে আলাপ করবো। প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই যে তাজুল ইসলামের রুদ্রমূর্তি আমরা দেখলাম, তিনি মোটামুটি চটে যাওয়া মানুষ, হ্যাঁ, যিনি ঘোষণা করছেন যে তাকে তাড়াহুড়া করে তাদের রায়ের দিকে যেতে হচ্ছে, মানে ট্রাইব্যুনালের সিদ্ধান্তই তিনি জানিয়ে দিচ্ছেন। এই তাজুল ইসলামের এই আচরণটা একটা ন্যায় বিচারের কতটা অন্তরায় হতে পারে এবং আসামি পক্ষ সঠিক বিচার কিভাবে পেতে পারে? শঙ্কর মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক। ধন্যবাদ পূর্ণিয়া, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বিষয়টা আপনি তো ভূমিকাতে অনেক কিছু বললেন এবং যা বললেন সেটাই। আদালতটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত, এটা একটা ট্রাইব্যুনাল, হ্যাঁ, এবং এখানে যে বিচারগুলা হয় এগুলা রাষ্ট্রের অত্যন্ত সেন্সিটিভ মামলাগুলা এবং মানবতা বিরোধী যে অপরাধগুলার বিচারের জন্য এই আদালত গঠিত হয়েছিল। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত ছিল তাদের বিচারের জন্য কিন্তু এই ট্রাইব্যুনাল ১৯৭৩ সালে এই ট্রাইব্যুনাল আইন হয়। যাই হোক, ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর সাবেক আওয়ামী লীগ সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটার আইন সংশোধন করে এখানে ২৪-এর আন্দোলনের বিভিন্ন বিষয় এগুলাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে সংযোজন করে এই ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয় এবং এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয় তাজুল ইসলামকে। তো তাজুল ইসলাম সাহেব এর আগে এই ট্রাইব্যুনালের এই আওয়ামী লীগ সরকার আমলে মানবতা বিরোধী অপরাধে যাদের বিচার হয়েছিল তাদের পক্ষে নিযুক্ত একজন আইনজীবী ছিলেন এই ট্রাইব্যুনালই। আর আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিচারের জন্য যে সরকার চিফ প্রসিকিউটর হিসাবে, অর্থাৎ রাষ্ট্রপক্ষের বা সরকার পক্ষের প্রধান আইনজীবী নিয়োগ করা হয় তাজুল ইসলামকে। তো এইটার এই ধরনেরই একটি মামলার শুনানি গত রোববারে যখন হয় এবং এটার আসামি ছিলেন একজন সাবেক সেনা কর্মকর্তা, উনি অব্যাহতি প্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, সম্ভবত উনার এক আইনজীবী। উনি একটা আদালতে একটা অভিযোগ দায়ের করেন। অভিযোগটা ছিল এমন যে তার মক্কেল অর্থাৎ জেনারেল জিয়াকে সেফ হাউজে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেফ হাউজে যে জিজ্ঞাসাবাদ করার সময় সেখানে উপস্থিত ছিলেন গুম কমিশনের একজন সদস্য, ওনার নাম বোধহয় নাবিলা ইদ্রিস।
উনি উপস্থিত থেকে এই জিজ্ঞাসাবাদ করা হয়। তার আইনজীবী, যে ওনার নাম হচ্ছে নাজনীন নাহার, উনাকে এ বিষয়ে কোনো কিছু জানানো হয় নাই। অর্থাৎ জিয়াউল হাসান তার আসামিকে যে সেফ হাউজে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, এটা তার আইনজীবী জানেন না। নাজনীন নাহার অ্যাডভোকেট, উনি ট্রাইব্যুনালে এই আবেদন করেছেন যে আমি আমার আসামি আমাকে না জিজ্ঞেস করে প্রথমত তাকে সেফ হাউজে বা জিজ্ঞাসাবাদের জন্য নিতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা। ট্রাইব্যুনালের একটা তদন্তকারী সংস্থা আছে, ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা তাকে জিজ্ঞাসা করবে কোনো আসামিকে। কিন্তু সেখানে গুম কমিশন হচ্ছে সরকারের একটা কমিশন, সরকারের একটা অফিস আদেশে একটা কমিশন করা হয়েছে। সেখানের একজন সদস্য নাবিলা ইদ্রিস, তিনি কেন তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, তার আসামিকে জিজ্ঞাসাবাদ করবেন, তার মক্কেলকে জিজ্ঞাসাবাদ করবেন? এবং জিজ্ঞাসাবাদের সময় উনি যে অভিযোগগুলো করেছেন যে ভিডিও ধারণ করা হয়েছে, এবং এই খবর পেয়ে যখন নাজনীন নাহার সেফ হাউজে গিয়েছেন তখন তাকে ঢুকতে দেওয়া হয়নি। এই অভিযোগটা তিনি ট্রাইব্যুনালের মাননীয় আদালতের এবং বিচারকদের কাছে জানান। এটার শুনানির সময় চিফ প্রসিকিউটর উনি খুবই এক পর্যায়ে উত্তেজিত হয়ে যান এবং উত্তেজিত হয়ে এই তার আসামি পক্ষের আইনজীবীকে বলেন যে উত্তপ্ত বাক্য বিনিময়, এবং বলেন যে আপনি খুব বেশি বাড়াবাড়ি করছেন, যদি এইভাবে চলতে থাকে আপনাকেও আসামি করা হবে। এই হচ্ছে আসলে ঘটনা। আদালত আসলে কথাও বলেছে, যে আপনি অ্যারেস্ট হতে পারেন বা এই টাইপের হুমকি। হ্যাঁ, প্রসঙ্গক্রমে এইগুলাই যে আপনি আসামি হতে পারেন। আসামি হতে পারা মানেই তো হচ্ছে আসামি হলে তো অ্যারেস্ট করতে পারে, মানে আপনিও আসামি হতে পারেন। এক পর্যায়ে আদালত ঠিক আসলে শক্ত ভূমিকা নেন নাই। আদালত বরঞ্চ অনেকটা নিয়মতান্ত্রিক ভাবে আসামি চিফ প্রসিকিউটরকে মনে করিয়ে দিয়েছেন যে উনি কিন্তু একজন আইনজীবী, উনি আসামি পক্ষের আইনজীবী, আপনি এইভাবে কথা বলবেন না। বাস্তবে আদালত আরো শক্ত ভূমিকা নিতে পারতেন। এখন কোন আদালতে মামলার আসামি পক্ষের আইনজীবী থাকবে, বাদী বিবাদী দুই পক্ষেরই আইনজীবী থাকবে, কিন্তু এক সরকার পক্ষের আইনজীবী যদি আসামি পক্ষের আইনজীবীকে এইভাবে হুমকি ধামকি দেন, তাহলে উনি আর ভয়ে তো মামলা পরিচালনা করতে পারবেন না। এবং এটা তো একটা বিপজ্জনক দিক। এটা এতই বিপজ্জনক যে আমরা আইনজীবীদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলেছি এবং সবাই বলতেছেন এটা একটা আদালতের যে নিয়ম কানুন রয়েছে, আইনজীবীদের যে নিয়ম কানুন রয়েছে, নিয়ম কানুনের তো লঙ্ঘন। বার কাউন্সিলের যে নিয়ম কানুন রয়েছে, আইনজীবীদের মামলা পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন ফলো করতে হয়, এইটারও লঙ্ঘন। চিফ প্রসিকিউটর উনি ট্রাইব্যুনালের প্রধান আইন কর্মকর্তা এবং অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আইন কর্মকর্তা। উনি যদি একজন আসামি আইনজীবীকে এভাবে হুমকি দেন, তাহলে এখানে ন্যায় বিচার কিভাবে হবে, এখানে সুষ্ঠু বিচার কিভাবে হবে? এই প্রশ্ন হচ্ছে, আইনজীবীরাই কিন্তু এই প্রশ্ন করেছেন এবং কেউই বিষয়টাকে ভালোভাবে গ্রহণ করেননি। করেননি এই কারণেই যে আসলে দেখেন, এখানে যারা অপরাধ করেছে অবশ্যই তাদের বিচার হবে, কিন্তু বিচারটা তো ন্যায় বিচার হতে হবে। রায় তো একটা দিয়ে দিলে হবে না। আমার রায় দেওয়ার পরে যে মানুষের মনে যদি এই বিচার নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে তো এটা ন্যায় বিচার হবে না। সাধারণ মানুষ যদি এটাকে ভালোভাবে গ্রহণ না করে, যে না এখানে পক্ষপাতিত্ব হয়েছে, এখানে এক পক্ষের বিচার হয়েছে, তাহলে তার এটা ন্যায় বিচার বলা যাবে না। তো এখানে চিফ প্রসিকিউটর ওনাকে অবশ্যই আরো নমনীয় হতে হবে, ওনাকে আইনি যুক্তিতে চলতে হবে। এখানে আদালতে লড়াই হবে আইনি যুক্তিতে, এখানে যুক্তি তর্ক হবে। হুমকি দামকি দিয়ে যদি আপনি প্রতিপক্ষের আইনজীবীকে তার কথা বলা বন্ধ করে দেন, তার যুক্তি তোলা বন্ধ করে দেন, তাহলে তো এখানে বিচারক বিচার করতে পারবেন না। বিষয়টা আসলে আইনজীবীরাও খুবই সমালোচনা করেছেন এই বিষয়টা নিয়ে প্রণিয়া। সেটা বিচারকরা তো বিচার করতে পারবেন না, আইনজীবীরাও নিশ্চয়ই সেখানে পরবর্তীতে চিন্তা করবেন কেউ যদি ন্যায় বিচার পেতে যায়। সেটাই বলছেন এবং একজন আইনজীবী তো বলেছে যে এখানে আসলে গায়ের জোরে বিচার হচ্ছে। একজন আইনজীবী এখানে বলেছেন যে এখানে গায়ের জোরে বিচার হচ্ছে, তাইলে এটা তো খুব বিপজ্জনক একটা দিক। আদালতে বিচার হবে সেখানে যুক্তি তর্কের মাধ্যমে, আইনি পয়েন্টে বিচার হবে, সেখানে গায়ের জোর হবে কেন? আইনজীবীরা তো বলছেন এটা। দাদা, আমরা আরেকটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটা হলো এই গত দুদিনে খুব আলোচিত ইস্যু এটা, যে সিনিয়র লয়ার সুপ্রিম কোর্টের এবং তিনি দেশের মোটামুটি বরেণ্য মানুষ, মুক্তিযোদ্ধা, যেটা এখানে পান না, তিনি হঠাৎ করেই রাষ্ট্রপক্ষে নিযুক্ত শেখ হাসিনা আইনজীবী হয়েছেন। এইটা বেশ মিশ্র
প্রতিক্রিয়া তৈরি করেছে। আমরা তো সোশ্যাল মিডিয়া এখন স্ট্রং সমাজের দর্পণ, সেখানে বলা হচ্ছে, কেউ কেউ বলছে যে শেখ হাসিনা, অনেক সময় বলা হচ্ছে শেখ হাসিনা আইনজীবী, তো তিনি যার আইনজীবী মানে রাষ্ট্রপক্ষের শেখ হাসিনা আইনজীবী, তো একটা আসামির সঙ্গে যোগাযোগ ছাড়া একজন আইনজীবীর আসলে কতটুকু কি করণীয় আছে? যেটা এখানে পান্না তিনি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলেন, এই ন্যায় বিচারের কথা বলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার সঙ্গে কি শেখ হাসিনা যোগাযোগ হয়েছে, উনি খুব বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে বলেছেন যে এসব প্রশ্ন না করার জন্য। তো তাহলে এইটার মর্মার্থটা কি, এটা আমরা একটু ক্লিয়ার হতে চাই আপনার মাধ্যমে। হ্যাঁ, এটা এটা একটা ভালো প্রশ্ন এবং বিষয়টা নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে উনি শেখ হাসিনার নিযুক্ত আইনজীবী না, বিষয়টা আগে স্পষ্ট করতে হবে। অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট জেডাই খান পান্না সাহেব, ওনাকে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আইনজীবী নিযুক্ত করেছেন শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আইনে আছে যে পলাতক আসামি, ট্রাইব্যুনাল আইনে যে পলাতক আসামি থাকলে, যেহেতু উনি পলাতক, আসামিরা পলাতক, যার ফলে উনি কোনো আইনজীবী নিযুক্ত করতে পারছেন না। উনার পলাতক থাকায় উনার পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্র একজন আইনজীবী নিযুক্ত করে। হ্যাঁ, এর আগে যে মামলাটার দণ্ড ইতিমধ্যে হয়ে গিয়েছে, সেটাতে কিন্তু আমির হোসেন নামক একজন আইনজীবী রাষ্ট্র নিযুক্ত করেছিল, ট্রাইব্যুনাল নিযুক্ত করেছিল, এবং উনার ভূমিকা আদালতে দেখেছেন যে সর্বশেষ যেদিন রায় ঘোষণা হলো, উনার যে সেই মানে হাস্যোজ্জ্বল মুখ, হ্যাঁ, এটা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তো অ্যাডভোকেট জেডাই খান পান্না সাহেব উনি কিন্তু এর আগে এই যে মামলাটার দণ্ড ইতিমধ্যে হয়েছে, এই মামলার বিচার শুরুর সময়ই উনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিযুক্ত হওয়ার জন্য স্বতঃপ্রণোদিত হয়ে একটা আবেদন করেছিলেন। হ্যাঁ, তখনকার সময় আদালত কিন্তু সেই আবেদনটি গ্রহণ করেনি। আদালত বলেছিলেন যে আপনার ট্রেন মিস হয়ে গিয়েছে, এখন আর সুযোগ নেই। গেল সেই প্রসঙ্গ। কিন্তু এবার যখন শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে যখন পরবর্তী মামলাগুলা শুনানি চূড়ান্ত পর্যায়ে আদালতে শুরু হয়েছে ট্রাইব্যুনালে, তখন কিন্তু জেডাই খান পান্না সাহেব এবার কিন্তু তিনি নিজে আবেদন করেননি। এবার ট্রাইব্যুনালেই উনাকে ডেকে এনে নিযুক্ত করেছে যে আপনি শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করবেন। ঠিক আছে, এখন এখানে যে মানুষের বিষয় নিয়ে স্পষ্ট হওয়া উচিত যে শেখ হাসিনা বা দলীয়ভাবে, ব্যক্তি বা দলীয়ভাবে কিন্তু জেডাই খান পান্না সাহেবকে আইনজীবী নিযুক্ত করা হয় নাই শেখ হাসিনার পক্ষে। এটা ট্রাইব্যুনাল নিযুক্ত করেছেন। ট্রাইব্যুনাল নিযুক্ত করেছেন, ট্রাইব্যুনাল যে কাউকে, যে কোনো আইনজীবীকে নিযুক্ত করতে পারেন। ট্রাইব্যুনালের পছন্দ, সরকারের পছন্দ। আর সরকারের পছন্দের আইনজীবী কি হন, এটা তো আমরা আমির হোসেনের হাস্যোজ্জ্বল মুখেই দেখলাম। কাজেই এটা নিয়ে মানে বিতর্কের কিছু নেই। পান্না সাহেব বা যে কাউকেই তো ট্রাইব্যুনাল আসামি পক্ষের আইনজীবী নিয়োগ করতেই পারেন। এখন একটা বিষয় ছিল যে জেডাই খান পান্না একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। তারপরে উনি যে জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু উনি জুলাই অভ্যুত্থানের পক্ষে বেশ ভূমিকাও রেখেছেন। কারণ হচ্ছে উনার নেতৃত্বে আদালতে একটা রিট করা হয়েছিল যখন পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি চালায় এবং নির্যাতন করে, তখন কিন্তু আদালতে গিয়ে একটা রিট করা হয়েছিল জেডাই খান পান্নার নেতৃত্বে, যে পুলিশকে নির্দেশনা দেওয়ার জন্য যে পুলিশ যেন আন্দোলনকারীদের উপর গুলি না চালায়। শেখ হাসিনার আইনজীবী তাকে ফাঁসিয়েছে হয়, যার ফলে এবং এই ঘটনার প্রেক্ষাপটে আদালত কি নির্দেশনা দিয়েছিলেন আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, যার ফলে উনি একজন জুলাই আন্দোলনের সমর্থকও ছিলেন। এই অবস্থায় উনি শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করবেন, সেটা উনি রাষ্ট্রের নিযুক্ত আইনজীবী হিসাবেই করবেন, শেখ হাসিনার নিযুক্ত আইনজীবী হিসাবে না। মানে প্রশ্নটা হচ্ছে এখানে যে উনি ন্যায় বিচার কথা বলেন, আবার শেখ হাসিনা, ইন্টারন্যাশনাল কমিউনিটি, শেখ হাসিনা দল, আওয়ামী লীগ, তারাই ট্রাইব্যুনাল মানে না, ট্রাইব্যুনাল কি মানে না। তো ওখানে যখন মানুষটা জেডাই খান পান না, তখন অনেকের প্রশ্ন ওঠে যে যার পক্ষে তিনি মানবতার কথা বলছেন, এখানে তো অনেক প্রশ্ন আছে, ট্রাইব্যুনাল, তার রায়, তার কার্যক্রমে অনেক প্রশ্ন, এগুলো এখন সামনে চলে এসছে। সেই জন্যই জিনিসটা নিয়ে বিতর্ক, যে এটা কি, অনেকে যেরকম বলছে যে এটা কি সামনে যে রায় হবে এটাকে একটা জাস্টিফাই করার একটা চুক্তি না, বা জেডাই খান পান্না যে হয়েছেন এটা হঠাৎ করে ট্রাইব্যুনাল বলেছে হয়ে গেছেন, ওনার নিশ্চয়ই সম্মতি টম্মতি একটা ইন্টারনাল বিষয় আছে।
এই জন্য ব্যাপারটা বেশি আলোচিত হচ্ছে। দাদা আমি এখানে জি আলোচনা যে ট্রাইব্যুনাল নিয়ে বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন তো থাকবে, এবং প্রশ্ন উঠছে, কিন্তু বিচার তো বিচারের গতিতে আগাচ্ছে। ট্রাইব্যুনাল বা সরকার যে সিদ্ধান্ত নিয়ে যে তারা যে প্রক্রিয়ায় বিচার করবেন, যে মাইন্ডসেট, এটা তো তাদের মতো তারা আগাচ্ছেই। এখন পরবর্তীতে কি হবে, আন্তর্জাতিক সংস্থাগুলার বিচার কার্যক্রম নিয়ে কি ধরনের প্রশ্ন তুলবে এবং এটার ভূমিকা কি হবে, এটা আসলে আদালতও বিষয়টা হয়তো পর্যবেক্ষণ করবে আর কি। দাদা কয়েকটা কমেন্ট আছে, ছোট্ট কয়েকটা কমেন্ট আমি একটু মনোযোগ দিতে চাই, দর্শকরা আগ্রহ নিয়ে কমেন্ট করছেন, তার মধ্যে একটা ইন্টারেস্টিং কমেন্ট আছে, সেটা আমি আপনাকে শোনাবো। প্রথমে জানাই যে পূর্ণিয়া ভাই আইনজীবী যদি সারা বাংলাদেশের সবাইকে দেন শেখ হাসিনার পক্ষে কথা বলার জন্য, কিন্তু বিচার যদি ডক্টর ইউনূসের ও জামাত ইসলামের কথায় চলে, তাহলে বিচার রায় আগ থেকেই ধার্য করা হয়ে থাকে, আপনি যেরকম বলছিলেন আর কি। তারপর আরেকজন মন্তব্য করেছেন, জেরাই খান পান্না বিতর্কিত সাজানো বিচারকে বৈধতা দেওয়ার জন্য সরকারকে সহযোগিতা করছেন, আহমেদুল্লাহ তিনি কমেন্ট করেছেন। তারপর আরেকজন করেছেন, অবশ্যই গায়ের জোরে, ওনার নামটা একটু বলি, পঙ্কজ কুমার সরকার, তিনি বলছেন যে অবশ্যই গায়ের জোরে বিচার হবে, পারলে ঠেকিয়ে দেখান, মব রাজ্যে জোর যার মুলুক তার। হ্যাঁ, মানে ওনার কমেন্টটা একটা আক্ষেপ আছে নিশ্চয়ই। এবার ইন্টারেস্টিং যে কমেন্টের জন্য আমি বলছিলাম আপনাকে, যে আওয়ামী লীগের সঙ্গে অনলাইনে বৈঠক হয়েছে কমনওয়েলথের বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হয়েছে, মানে বিএনপি সহ সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে, কমনওয়েলথ মহাসচিব এসেছিলেন আপনি জানেন, এবং তার সঙ্গে অনলাইনে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক হয়েছে, এটা দর্শক আমাদেরকে জানাচ্ছেন। পূর্ণিমা ভাই আসসালামু আলাইকুম। কমনওয়েলথের মহাসচিব চার্লি ফেসবুক পোস্টে বলেছেন ইনক্লুসিভ নির্বাচন চায় তারা, এবং গুলি নির্বাচন কমিশন এবং উনি নির্বাচন কমিশনের বৈঠক ও ইনক্লুসিভ নির্বাচন চায় কমনওয়েলথ। খুবই, কিন্তু আমি গতকালকে দর্শকদের ধারণা দিয়েছিলাম যে কমনওয়েলথ মহাসচিব যে ঘুরছেন, ওই মাঝে আপনার বেশ কয়েকটা গ্রুপ বাংলাদেশে ঘুরে গিয়ে তারা বলেছে তারা ইনক্লুসিভ নির্বাচন চায় এবং আওয়ামী লীগকে নির্বাচনে রাখা উচিত, সেই ধরনের আলোচনা হয়েছে। এখন কমনওয়েলথ তো কি সেটা বলছে। আমরা আরেকটা টপিকে যাবো দাদা, এটাও আদালত প্রাঙ্গণে, তারপরে আমরা রাজনীতির টপিকে আসবো। সেটা হলো আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল যে উচ্চ আদালতে একটা আদালত বোধহয় জুলাই আন্দোলনের কোন মামলায় আর কোন জামিন শুনানি শুনবেনই না, এই ধরনের একটা ঘটনা ঘটেছে। মানে এটা এটা আসলে অত্যন্ত বিস্ময়কর একটি ঘটনা, এবং আমি আইনজীবীদের মুখ থেকে শুনলাম, আইনজীবীদের কাছ থেকে জানলাম বিষয়টা, যে হাইকোর্টের একটা বেঞ্চ তারা দরজার মধ্যে নোটিশ টানিয়ে দিয়েছেন যে তারা এই আদালতে আগাম জামিন এবং জুলাই আন্দোলন থেকে সৃষ্ট মামলার কোনো আগাম জামিন তারা শুনানি করবেন না। হাইকোর্ট কোর্টের দরজার মধ্যে এটা টানিয়ে নোটিশ হিসেবে টানিয়ে দিয়েছেন। এটা নিয়ে আইনজীবীরা খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এবং সব স্তরের আইনজীবীরাই। এখানে মানে আমি ঠিক দলীয় আইনজীবী হিসাবে বিবেচনা করবো না, তারপরেও বিএনপির একজন প্রভাবশালী আইনজীবী এক সময় উনি দেখলাম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আদালতের হাইকোর্টের এই মানসিকতা কেন, আর এই আদালতের যেহেতু জামিন দেওয়ার এখতিয়ার রয়েছে, উনি স্পেসিফিক কেন বলে দিবেন যে এই আদালতে জুলাই ঘটনার কোনো মামলার আগাম জামিন দেওয়া হবে না। প্রধান বিচারপতিও তো এই ধরনের কোনো নির্দেশনা দেন নাই, আদালত থেকে ওই ধরনের কোনো নির্দেশনা আসে নাই। তাহলে এই বিচারকরা যারা এই নোটিশটা নিয়েছেন, তারা স্ব উদ্যোগে কেন এই সিদ্ধান্ত নিলেন? এটা তো অত্যন্ত দুঃখজনক, এই কারণে যে বিচারকরা যেখানে বিচার কার্য পরিচালনায় স্বাধীন, এবং বিচারকরা সেই সর্বোচ্চ আদালত মানুষের শেষ আশ্রয়স্থল, সেখানের বিচারকরা যদি এইভাবে নোটিশ টানিয়ে দেন যে এখানে আগাম জামিনের মোশনই করা যাবে না, অর্থাৎ আবেদনই করা যাবে না, তাহলে মানুষ বিচার চাইবে কোথায় যাবে মানুষ? এই প্রশ্ন কিন্তু আইনজীবীরা করেছেন। তো উনি এটা আমার কাছে অত্যন্ত বিস্ময়কর বললাম এই কারণে যে আমি দীর্ঘদিন আদালত সাংবাদিকতা করেছি, হাইকোর্টে প্রায় 15-20 বছর আমি আদালতের বারান্দায় এখনো প্রায় যাই, এবং মোটামুটি আইনজীবী বিচারক অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় জানাশোনা আছে। এই হাইকোর্ট বলতে আমরা আসলে যে মর্যাদাশীল এবং বিচারকদের যে একটা শক্ত মেরুদণ্ড এবং উচ্চ মানসিকতা পোষণ করতাম, মনে হচ্ছে যেন কোথায় যেন এখানেও একটা ধস নেমে গেছে। না হয় আদালতের
কি বলে দরজার মধ্যে এই নোটিশ টানাতে হবে কেন? আর বিচারক, আপনি জানেন যে আইনে এমন বিধানও রয়েছে যে এটা হেভিয়াস কর্পাস বলে, যে একজন হাইকোর্টের বিচারক তিনি যেখানে যান সেখানেই কিন্তু আদালত, তিনি যেখানে যান সেখানেই আদালত। তিনি এমন আইনের মানে এগুলো নজির, এবং আমরা সিনিয়র আইনজীবীদের কাছ থেকে গল্প শুনতাম, সেই বিখ্যাত বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার ইশতেক আহমেদ, তারপরে টিএস খান, উনাদের আড্ডাতে ব্যারিস্টার রফিকুল, ওনাদের সাথে ওনারা যখন গল্প করতেন, আমরা রিপোর্টার হিসেবে না আমাদের সাথে ওনারা নানাবিধ গল্প করতেন। হেভিয়াস কর্পাস বলতে একটা বিষয় হচ্ছে যে একজন বিচারক, হাইকোর্টের একজন বিচারক, উনি টয়লেটে গিয়েছেন, এই সময় একজন মিসিং এক ব্যক্তির পক্ষে এক আইনজীবী এসে বিচারকের সহকারীর মাধ্যমে বলছেন যে এই ধরনের একটা আবেদন আছে যে ওনার মিসিং ব্যক্তি যে তাকে পাওয়া যাচ্ছে না, মাননীয় আদালত যেন এটা নির্দেশনা দেন। বিচারক টয়লেট থেকে উঠে এসে এই নির্দেশনা দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে এই কি বলে নিখোঁজ ব্যক্তিকে আদালতের সামনে হাজির করার জন্য। এগুলো হচ্ছে একটা গল্পের মতো বা নজিরের মতো, এই কারণে যে বিচারকের কি ক্ষমতা, হাইকোর্টের বিচারকের কি ক্ষমতা, এবং হাইকোর্ট, মানুষ হাইকোর্টকে এইভাবেই শ্রদ্ধা এবং এই দৃষ্টিতেই দেখে। তো সেখানের বিচারকরা যদি এখন বলেন যে কোন মামলার আসামি তার ওনার কোর্টে আসতেই পারবে না, আবেদনই করতে পারবে না, তাহলে এই মর্যাদা কি আর থাকলো আদালতের, সর্বোচ্চ আদালতের? এই প্রশ্ন কিন্তু আইনজীবীরাই করছেন, এবং আইনজীবী কারা? যারা অভিজ্ঞ আইনজীবী, তাদের সাথে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করি, ওনারা এই দুঃখগুলা বলেন যে এই বিচার কার্যক্রম যেখানে আরো আরো উন্নত হওয়ার কথা, এখানে কেন আমরা এইভাবে পিছিয়ে আছি? তো এটা আসলে খুবই বিব্রতকর পরিস্থিতি, এবং এটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। দেখা যাক, বৃহস্পতিবার চিফ জাস্টিস আবার ফুল কোর্ট সভা ডেকেছেন, হয়তো এই সভায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। যদি ফুল কোর্ট সভাটা বিচারকদের একটা আভ্যন্তরীণ বিষয়, এবং এখানে এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হওয়ার দরকার, এবং আমাদের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে অনুরোধ থাকবে এইটাই যে সর্বোচ্চ আদালত হাইকোর্ট, হাইকোর্টের মর্যাদা হাইকোর্টকেই অক্ষুণ্ণ রাখতে হবে। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল। সেখানে গিয়ে যদি মানুষ কোনো আশ্রয় না পায় এবং তাকে যদি ফিরিয়ে দেয়া হয়, তাহলে এর চেয়ে দুঃখের, এর চেয়ে কষ্টের আর কিছুই থাকবে না দুনিয়া। দাদা, মানে ওই বাংলাদেশের স্তম্ভগুলোকে এমন ভাবে গত 15 মাসে নড়চড় করে দেওয়া হচ্ছে, ওটা একটু হঠাৎ করে পাকিস্তানের কথা মনে পড়লো। পাকিস্তানে গত এক সপ্তাহ আগে তো দেখলেন যে সবকিছু চেঞ্জ করে যখন ওসিম মনির সেনাপ্রধানকে তার সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হচ্ছে, তখন পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাস করা হলো, এবং সেখানে 2-3 জন বিচারপতি পদত্যাগ। হ্যাঁ, পাকিস্তানের বিচার বিভাগ অনেক শক্তিশালী। হ্যাঁ, তো তারা খুবই মর্যাদাশীল, তারা কিন্তু একের পর এক বিচারকরা পদত্যাগ করতেছেন। হ্যাঁ, আর আমাদের দেশে হয়তো আনুষ্ঠানিক ভাবে হচ্ছে না, এগুলো যদি হয় তাহলে তো বলবো অনানুষ্ঠানিক ভাবে সে একই রকম কে গেছে। আর আপনি যেটা বলছেন যে বিচারপতি, আমার একটু স্মৃতি মনে পড়ে, ফার্মগেটে একজন বিচারপতির সঙ্গে একজন ট্রাফিক কনস্টেবল অন্যায়, সেখানেও একজন বিচারপতি সেখানে কোর্ট বসিয়েছিল, মনে আছে দাদা। দুইটা কমেন্ট খুব ইন্টারেস্টিং বর্তমান পলিটিক্স এর জন্য, যদি তথ্যগুলো সঠিক হয়। যেমন আমরা আমাদের নিয়মিত দর্শক উনি ইউরো বাংলা হাট একটি আইডি থেকে কমেন্ট করেন, তিনি বলছেন, পুরিয়া ভাই, শঙ্কর দাদা, আওয়ামী লীগের হঠাৎ চুপ কি বড় কিছু ঘটতে যাচ্ছে? মানে আওয়ামী লীগ কিন্তু গত মাসে আপনার মনে আছে যে তারা ব্যাপক মিছিল করেছে, মানে তাদের ঝটিকা মিছিল 5-10-20 জনের মিছিল হঠাৎ গিয়ে 2000-3000 মানুষের হয়ে গেল, তেজগাঁয়ে করলো, উত্তরায় করলো, তারপরে এখন একদম পুরা চুপ, ধুম মেরে আছে। এটা হয়তো উনি মিন করেছেন। আরেকটা আরো ইন্টারেস্টিংলি তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে পোপের উদ্বেগ প্রকাশ করলেন, মানে পোপ জন পল সম্ভবত এটা ভয়ঙ্কর দিক, যে উদ্যোগ প্রকাশ করেছেন। আরেকজন কমেন্ট করেছেন, সেফ এক্সিটের জন্য কি ইনক্লুসিভ নির্বাচন দিবে, এটা কি পসিবল, জানতে চাইছেন আমাদের কাছে। কারণ এর আগে কমনওয়েলথ মহাসচিব যেটা বলেছেন যে আপনার কমনওয়েলথ মহাসচিব টুর্নি কমনওয়েলথ বলছে যে তারা ইনক্লুসিভ নির্বাচন, আওয়ামী লীগের সঙ্গে তারা মিটিং করে থাকবে, এই সরকার যদি আওয়ামী লীগ নিষিদ্ধ রাখুক, ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন আওয়ামী লীগকে গুনছে, সেরকমই বোঝা যায়। দাদা, আমরা পলিটিক্সের দিকে যাচ্ছি। পলিটিক্সে গতকাল থেকে বিশেষ করে দেশে বিএনপিরও, মানে যে আমরা যেরকম মাঝে মধ্যে বলি যে আওয়ামী লীগের একটা বড় সমর্থক গোষ্ঠী, বিএনপিরও তাই। আওয়ামী লীগ বিএনপি প্রায় প্যারালাল বাংলাদেশে, কেউ কখনো বাড়ে কমে, এরকম একটা অবস্থা। তো বিএনপির সমর্থক, কর্মী সমর্থকের জন্য একটা দুঃসংবাদ বাতাসে ঘুরে বেড়াচ্ছে, সেটা হলো বেগম খালেদা জিয়া হঠাৎ করে গুরুতর অসুস্থ, তার শারীরিক অবস্থা ডেটেরিয়েট করেছে, অবনতি ঘটেছে।
তিনি অসংখ্য রোগে আক্রান্ত, আপনি জানেন। তো বেগম খালেদা জিয়ার এই শারীরিক জটিলতা এর সাথে সাথে হঠাৎ করে, যেহেতু তার পরিবারের ঘনিষ্ঠ বলতে তার সন্তান নাতি নাতনি তার পাশে নাই, কথা হচ্ছে তারেক রহমান সাহেবের আশা, এদিকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে, তারেক রহমান সাহেব কবে আসবেন কোনো আনুষ্ঠানিক ঘোষণা নাই, আবার তফসিলও ঘোষণা হওয়ার কথা চলছে, ওনার জন্য 2টা নির্বাচনী আসনে বিএনপি মনোনয়ন ঘোষণা করে রেখেছে। আদতে কোন দিক যাচ্ছে এই রাজনীতির হিসাব? ডক্টর ইউনূসের, আমি বলেছি যে এই যে সুতা, তার নির্বাচনী বিনি সুতার মালা, এই মালা গাথা কবে আসলে শেষ হবে মনে হয়? না, পূর্ণিয়া, আমি আসলে তো রাজনৈতিক বিশ্লেষক না, আমি আসলে আইন আদালত নিয়ে কাজ করি, আর বাকিটা অবজারভার, দেখি আর কি, দেখি শুনি। প্রথমেই আসলে আমি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি, উনি যাতে সুস্থ হয়ে আসেন। দেখেন, ওনার বয়স প্রায় 80 বছর, এবং উনি অবশ্যই আমাদের দেশের একজন মহীয়সী নারী। উনি দেশের 2বার বা 3বার প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির মতো একটা রাজনৈতিক দলের উনি চেয়ারপারসন। উনি অসুস্থ এবং এবারকার হাসপাতালে চিকিৎসাধীন, এবং উনি আইসিইউতে আছেন। আমি এখানে যে গত 21 নভেম্বর যে সশস্ত্র বাহিনী দিবসে উনি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন, উনার এই অসুস্থ শরীর নিয়ে ওনাকে নেওয়াটাই ঠিক হয় নাই। কারণ দেখেন, উনি নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন, এবং এখানে নেওয়াটা আমার কাছে খুবই নানাভাবে ইনফেকশন হতে পারে, এবং এটাই থেকে উনি হলো কিনা, যাই হোক, আমি উনার দ্রুত সুস্থতা কামনা করি। উনি আমাদের মাঝে ফিরে আসুক, এবং আগামী নির্বাচন উনার নেতৃত্বে হোক, বিএনপি উনার নেতৃত্বে করুক, এটা একজন মিডিয়া কর্মী, নাগরিক হিসেবে আমি এটা চাই। আচ্ছা, এখন জি, হ্যাঁ জি। বলেন। না, বলেন। তারেক রহমান আসেন নাই, এটা আসলে আমি একজন সাধারণ পর্যবেক্ষক হিসাবে আমার কাছে এটা বিস্ময়কর লাগলো, এই কারণে যে 5 আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর আমার একটা ধারণা ছিল যে উনি এজ আর্লি এজ পসিবল, অর্থাৎ 2 দিনের মধ্যে দেশে আসবেন এবং বিএনপির নেতৃত্ব উনি গ্রহণ করবেন। কিন্তু তিনি আসলেন না, এবং আসলেন না বলতে বলতে কিন্তু 15 মাস চলে গেল, উনি কিন্তু নেই। উনি লন্ডনে আছেন, গত 15-16 বছর ধরে লন্ডনে আছেন। লন্ডনে থেকে উনি দল পরিচালনা করছেন। আর এই অবস্থায় বর্তমান এই যে দেশের এক ক্রাইসিস মুহূর্ত, এক অনিশ্চিত দিকে ধাবমান আমাদের এই দেশ, হ্যাঁ, আপনি জানেন যে দেশের সব দিক দিয়ে খারাপ অবস্থা। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা, এবং ওনার উপদেষ্টা পরিষদ, তারা কিন্তু দেশ ভালোভাবে চালাতে পারছেন না, কোনোভাবেই পারছেন না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, দেশের অর্থনীতি খারাপ, সামাজিক অবস্থা খারাপ। আপনি দেখেন, আজকে এই সরকারের সবচেয়ে বড় একজন সমর্থক প্রথম আলো পত্রিকার এমন একটা রিপোর্ট আছে যে বিনিয়োগে এতটা মন্দা অবস্থা আগে দেখেনি বাংলাদেশ। ভয়ঙ্কর অবস্থা দেশের অর্থনীতির অবস্থা, বিনিয়োগে এতটা মন্দা অবস্থা আগে দেখেনি বাংলাদেশ। তার মানে আমরা গত 15 মাসে দেশে কোনো বিনিয়োগ আসে নাই, ঠিক আছে? এবং যারা বিনিয়োগ করবে তারা স্বাভাবিক আসবে না, তারা নির্বাচিত সরকার ছাড়া, একটা স্থিতিশীল সরকার ছাড়া আসবে না। তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেখেন, এই যে একজন বাউল, হ্যাঁ, বাউলের একটা বক্তব্য নিয়ে মানিকগঞ্জে সেই বাউলদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, পিটিয়ে আহত করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এই খুনাখুনি তো চলছেই। এই অবস্থায় নির্বাচন আসলে তো যেহেতু ফেব্রুয়ারিতে হবে, এবং নির্বাচনের আগে জনাব তারেক রহমানকে অবশ্যই দেশে ফিরে এসে দলের হাল ধরা উচিত। কারণ উনার দলের মধ্যেও যে বিরোধ এবং নমিনেশন নিয়ে যে ধরনের চলতেছে, বিরোধ চলতেছে, এবং উনি না আসলে কিন্তু এই দলের শৃঙ্খলাও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। এখন উনি কেন আসছেন না, যদিও বলা হচ্ছে যে উনি আসতেছেন, কখনো বলতেছেন সেপ্টেম্বরে, কখনো নভেম্বরে, এখন বলতেছেন ডিসেম্বরে, কিন্তু উনার আসা উচিত। উনি না আসলে যেমন উনার দলের ক্ষতি হবে, উনি না আসলে দেশের রাজনীতির ক্ষতি হবে, উনি না আসলে দেশের নির্বাচন হবে কিনা এটাও প্রশ্নের মুখে পড়বে। আর সবচেয়ে বড় জিনিস হলো উনার মা অসুস্থ। এই অসুস্থ মায়ের শেষ মুহূর্তে আমরা চাই যে ঈশ্বর যেন ওনার আরো দীর্ঘজীবী করুক, কিন্তু তারপর ওনার বয়স 80 এবং নানাবিধ শারীরিক অসুস্থতার কারণে আইসিইউতে আছেন। তারেক রহমান এসে ওনার মায়ের পাশে থাকুন, ওনার সন্তান যারা
তারাও মানে বেগম খালেদা জিয়ার নাতি নাতনি তারাও তাদের দাদির পাশে এসে এই শুশ্রূষা করুক, এই প্রত্যাশা এবং এই আশাটা রাখি। তারেক রহমান সাহেব দ্রুত আসা উচিত বাংলাদেশে, পূর্ণিয়া। জি দাদা, আমরাও এটা মনে করছি তারেক রহমান সাহেবের আসা অনেক গুরুত্বপূর্ণ। আমি একটু আগেও একটা আলোচনায় দর্শকদের জানিয়েছি। এই পাশাপাশি আমরা এটাও জানিয়েছি যে তারেক রহমানের বড় মেয়ে জাইমা রহমান রাজনীতিতে অ্যাক্টিভ হয়েছেন, তিনি বিএনপির মিটিং গুলাতে ভার্চুয়ালি প্রেজেন্ট থাকছেন। তো এটা এটাও একটা খুব এটা একটা খুবই খুবই ভালো উদ্যোগ। জাইমা আমাদের মানে ও নতুন নতুন প্রজন্ম, ব্যারিস্টার হয়েছে, অবশ্যই এরা রাজনীতিতে আসবে এবং সুষ্ঠু রাজনীতি এরাই নিয়ন্ত্রণ, এরাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে, আগামী বাংলাদেশকে এই জাইমা রহমানরা নেতৃত্ব দেবে। এটা হলো আমাদের প্রত্যাশা এবং আমাদের অবশ্যই স্বাগত জানানো উচিত। এরা আধুনিক আধুনিক ছেলেপেলে, তারা উচ্চ শিক্ষিত, হ্যাঁ, সমাজটা তারা অন্যভাবে দেখে এবং বাংলাদেশটা তারা গর্বে, এই প্রত্যাশা অবশ্যই আমরা করবো এবং জাইমা আসুক, জাইমাকে স্বাগত জানাবো আমরা, পূর্ণিয়া। জি, তো আমি অবশ্যই সবশেষ অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি এবং তার অবশ্যই আরো দীর্ঘায়ু কামনা করি, কারণ উনি এই সরকারের সময় এসে তার যে শারীরিক উন্নতিটা হয়েছিল এটা আমাদের চোখে পড়েছিল সবারই হঠাৎ করেই। এবং 21শে নভেম্বর উনি যে সেনা সদরের যে প্রোগ্রামটায় গেলেন সেনাকুঞ্জে, এটা নিয়ে গতকালকে রাতেও অনেকেই এবং প্রকাশ্যে আপনি যেরকম হ্যাঁ হ্যাঁ, এটা আমারও তাই ইয়ে হচ্ছে, ওনার যাওয়াটা ঠিক হয় নাই, না ওনাকে নেওয়াটা ঠিক হয় নাই। আমরা বলেছি যে আজকে আমার মা আপনার মা যদি হতো, আমার মা এরকম ভাবে এতটুকু ক্রিটিক্যাল অসুস্থ হলে আমাকে ডাক্তার বললেও আমি যেতে দিতাম না, যে না, এইরকম একটা মানুষ যেতে দেওয়া হয় না, যতই এটা রাষ্ট্রীয় তেমন কোনো গুরুতর প্রয়োজন ছিল না। যাই হোক, তারপরেও আমি শুধু আপনার উসিলা একটু করি যে বেগম খালেদা জিয়ার সঙ্গে পেশাগত কারণেই শত শতবার দেখা হয়েছে এবং ঘনিষ্ঠভাবে কথা হয়েছে কয়েকবার। এবং উনি তার সামনাসামনি অন্তত তার যেহেতু কোনো জটিল বিষয় ছিল না সাংবাদিকদের সঙ্গে, তার মাঝে মধ্যেই কথা এবং দীর্ঘ সময় তার সাথে সফর করা হয়েছে। ফলে বাংলাদেশের এই দুই নেত্রীর প্রতি আমাদের একটা আমরা যারা সাংবাদিকতা করে তাদের কাছে গিয়েছি। 111-এর সময় অ্যারেস্ট হওয়ার আগে দুইজন নেত্রী কিন্তু সরাসরি আমাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন রেগুলার। দুই নেত্রীর সঙ্গে আমাদের তখন যোগাযোগ হতো। ফলে বাংলাদেশের দুই নেত্রীর প্রয়োজনীয়তা আছে, তাদের ঐক্যের প্রয়োজনীয়তা এখনো শেষ বিন্দু পর্যন্ত লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল সেরকম প্রয়োজনীয়তা আছে। আমরা তার দীর্ঘ সুস্থতা কামনা করি। আমি শেষ করবো দাদা কয়েকটা গুরুত্বপূর্ণ কমেন্ট আছে সেই কমেন্ট গুলো দিয়ে। ইউরো বাংলা হাট যিনি আমাদের রেগুলার কমেন্ট করেন, তার একটা কমেন্ট, তারেক রহমান বন্দর নিয়ে ফেসবুক পোস্ট করলেন, এটা গতকাল রাতে তিনি একটা করেছেন। শঙ্কর মৈত্র ভুল সংশোধন করুন, জুলাই জঙ্গি হামলা ছিল বলুন, মানে জুলাই আন্দোলন বলছেন সেটাকে উনি আক্ষেপের সঙ্গে এখন জুলাই জঙ্গি হামলা বলছেন। পূর্ণিয়া ভাই হাজির, শুভকামনা। উনি আমাদের আরেকজন নিয়মিত দর্শক, ডেঞ্জার ম্যান আইডি থেকে লিখেন। আচ্ছা, তারপর আছে বিনিয়োগ, আপনার কথার সঙ্গে একমত হয়ে লিখছেন বিনিয়োগ 0.00%। আরেকজন লিখেছেন রাসেল সিঙ্গাপুর থেকে ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আতিকুর রহমান পূর্ণিয়া ভাই, অষ্টম শ্রেণীর ছাত্রটা কি ছাত্রলীগ ত্যাগ দিয়ে গ্রেফতার করা হয়েছিল, তাকে কি ছেড়ে দেওয়া হয়েছে কিনা? মানে কুমিল্লায় একটা অষ্টম শ্রেণীর ছাত্রকে তার বার্ষিক ফাইনাল পরীক্ষা দেখে গ্রেফতার করা হয়েছে। আমরা যদি খোঁজ নেওয়ার সম্ভব হয়নি, আমরা আজকে আপডেট নিয়ে রাসেল সাহেব আমি জানাবো। কুমিল্লায় আমাদের প্রচুর সহযোগী সাংবাদিক ভাই বন্ধুরা আছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। পূর্ণিয়া ভাই, দেশ কিন্তু রাজাকার মুক্ত হবে ইনশাল্লাহ, আশাবাদের এই কমেন্টটা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। তখন এইসব বিচারক আইনজীবীকে কোথায় থাকবে আল্লাহ মালুম। তারপরেও দেশ রাজাকার মুক্ত হবে। যাক, এগুলা তো আসলে আপনার দর্শক শ্রোতারা তো নানা দলের, নানা মতের, নানা পথের আছেন। আমার লাস্ট সাবমিশন লাস্ট বক্তব্য হচ্ছে, পূর্ণিয়া, ইলেকশন কিন্তু ফেব্রুয়ারিতে হবে, এটা বন্ধ করা যাবে না। কিন্তু আমরা আতঙ্কিত একটা বিষয় নিয়ে, যে আপনি জানেন যে কয়েকদিন আগে চট্টগ্রামের এক অনুষ্ঠানে জামায়াতের এক নেতা শাহজাহান চৌধুরী উনি যে বক্তব্য রেখেছেন, এটা কিন্তু ভয়ানক একটা অবস্থা। যে প্রশাসনকে উনাদের এমন নেতৃত্ব সৃষ্টি করবেন, পুলিশ উনাদের পেছনে পেছনে যাবে, টিএনও ডিসি উনাদেরকে প্রোটোকল সৃষ্টি করবে। এই যদি হয় তাদের আগামী ভাবনা, তাহলে তো একটা বিপজ্জনক দিক। কিন্তু শত বাধা উপেক্ষা করেও নির্বাচনের প্রস্তুতি নিতে হবে, নির্বাচন হতে হবে। এবং আমি আবারও বলবো, নির্বাচন অবশ্যই সবার অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, না হয় কিন্তু একপাক্ষিক নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরবে না। যত বিপ্লবের কথাই বলা হোক, যত চেতনার কথাই বলা হোক এবং যত কথাই বলা হোক, এই বাংলাদেশ স্থিতিশীল হতে হলে সবার অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। যারা যে অপরাধ করেছে
তাদেরকে সুনির্দিষ্টভাবে বিচার হতে হবে, কিন্তু সমষ্টিগতভাবে কাউকে নিষিদ্ধ করে এই দেশ কিন্তু আগাতে পারবে না। আর এই দেশ যদি না আগায়, তাহলে ওই যে দেখেন বন্দরের চুক্তি হলো, আরো কত কিছু হবে। হ্যাঁ, তারেক রহমান ফেসবুকে পোস্ট দিয়েছেন, এটা উনি খুব পরিশীলিত ভাষায় বক্তব্য রেখেছেন যে আমরা এত নিজেদেরকে এত সীমাবদ্ধতার মধ্যে ফেলে দিচ্ছি কেন। এটা কিন্তু আসলে খুবই চমৎকার একটা কথা বলেছেন যে এই যে বন্দর আপনি বিদেশিদের দিয়ে দিলেন, এইগুলা 54 বছর হয়ে গেল, আমরা কেন করতে পারছি না, আমরা কেন করলাম না, বা আমরা কেন করব না, আমরা কেন এখনো বিদেশিদের কাছে ভাড়া দিয়ে দিব? আমরা তো পারছি। আমরা আমাদের এখানে পদ্মা সেতু হয়েছে, আমাদের এখানে মেট্রো রেল হয়েছে, আমাদের এখানে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তো হয়েছে, এই কন্টেইনার টার্মিনালও তো আমরা নির্মাণ করতে পারতাম। আমরা এই চেষ্টা না করে দর্শক, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম জনাব শঙ্কর মৈত্রর কাছ থেকে। হঠাৎ করেই শঙ্করদা ডিসকানেক্ট হয়ে গেলেন, হয়তো বা কোন একটা বিশেষ কারিগরি করেছে। যদিও আমরা আজকে অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।